টাকা কম হতে পারে, কিন্তু বিশ্বাস আর পরিকল্পনা থাকলে অল্প আয়েও পুরো রোজার বাজার করা সম্ভব। অল্প আয়, ছোট সংসার, তবুও আল্লাহর রহমতে রোজার পুরো বাজার শেষ। হিসেব করে চললে অল্প আয়েও সুখের সংসার গড়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ছোট্ট সুখের সংসারের কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার ছোট্ট করে একটি রিকোয়েস্ট, এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রোজা উপলক্ষে অনেক আপুদের ভিডিওতে দেখছি সংসারের সমস্ত কাজ করে গুছিয়ে নিচ্ছে। আমিও কিন্তু আমার ছোট্ট সংসারের বড় কাজটা করে নিচ্ছি। আমার ছোট সংসারের সবচেয়ে ভারী এবং বড় কাজ যেটা, সেটা হচ্ছে সোফার ফোমের কাভারগুলো ধুয়ে পরিষ্কার করা। এর সাথে হচ্ছে ফোমে কভার লাগানোটা কিন্তু যুদ্ধের সমান মনে হয় আমার কাছে। আসলে ফোমে কভার পরাতে কিন্তু অনেক কষ্ট হয়। তো ওই উপরের যে ফোমটা আছে ওটাতে পরাতে অতটা বেশি কষ্ট হয় না। আর নিচের যে ফোমটা, বসার যে সিটটা, ওটাতে পরাতে একটু কষ্ট হয়। তবে আমি যেভাবে ফোমে কভারটা পরিয়ে নিলাম ওভাবে পরালে কিন্তু অতটা বেশি কষ্ট হয় না। ফোমটা ভাঁজ করে নিয়ে তারপরে কভারটা পরিয়ে নিলে খুব সহজেই কভারটা পরানো যায়। সবগুলো কভার পরিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সোফার উপরে এখানে পুরাতন একটা পর্দা বিছিয়ে নিচ্ছি। এভাবে করে সোফার উপরে যদি পুরাতন চাদর অথবা পর্দা বিছিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন সোফার কাপড়গুলো খুব সহজেই নোংরা হয় না, অনেক দিন পরিষ্কার থাকে। আসলে সোফার এই কাপড়গুলো কিন্তু পরিষ্কার করা লাগানো খুব কষ্ট। তো এর জন্য যদি এরকম একটা পুরাতন চাদর অথবা পর্দা বিছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। এই কাপড়টা যখন নোংরা হয় উপর থেকে উঠিয়ে পরিষ্কার করে আবারও আরেকটা অন্য কাপড় বা সেটাই বিছিয়ে দিলেই কিন্তু হয়। আমার মেয়ে এতটা বেশি নোংরা করে না, এমনিতে রাখলেই হতো। আমার ভাইয়ের ছেলেরা দেখা যায় প্রতিদিনই আসে ওরা আমার বাসায়। তো ওরা আসলে কিন্তু ওরা তো ছোট আর একটু দুষ্ট বেশি। তো ওরা তো কথা শুনতে চায় না, যার কারণে আমার এই টেকনিকটা অবলম্বন করা। যাদের ঘরে বাচ্চা আছে তারা চাইলেই কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। সোফার উপরে আলগা কাপড় বিছিয়ে রাখলেই সোফাটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, রোজা কিন্তু একদম চলে এসেছে। তো রোজার আগে অল্প বাজেটে রোজার বাজারগুলো কিন্তু করে নিয়েছি। আমাদের দেশে যেটা হয়, রোজা এলে সব জিনিসের দাম বেড়ে যায়। অন্য অন্য দেশগুলোতে দেখা যায় রোজার সময় রোজার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলোর দাম কমিয়ে দেয়, আর আমাদের দেশে হয় উল্টোটা। যার কারণে আমরা যারা অল্প আয়ের মানুষ আছি তাদেরকে অনেক সময় বিপদে পড়তে হয়। তাই যাতে বিপদে না পড়তে হয়, এর জন্য রোজার আগেই অল্প আয়ে সুখের সংসারে রোজার বাজারটা করে নিলাম। আর সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। রোজার জন্য যে শুকনো বাজারগুলো লাগবে সবগুলোই করে নিয়েছি। চিনি কিনে নিয়েছি, তেল, মানে আসলে যা যা লাগে আর কি, ডাল, ছোলা, বেসন, এগুলো যা যা লাগে, খেজুর। আমাদের রোজার সবচেয়ে মেইন যেটা সেটা হচ্ছে খেজুর। তো খেজুরটা আবার আমি কিনিনি, এটা হচ্ছে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। আর যাবতীয় যে শুকনো বাজারগুলো ওগুলো আমি আমার বাসার কাছে একটা সুপার শপ আছে, ওখান থেকেই করেছি। তো এই সুপার শপটাতে কোনো রকম কোনো ভ্যাট নেই, বরং ওরা উল্টা ডিসকাউন্ট দেয়। এর জন্য এই সুপার শপ থেকেই আমি সব সময় বাজার করে থাকি। আবার অনেক সময় দেখা যায় বড় যে মুদির দোকান আছে ওখান থেকেও করে থাকি। তো এই যে বড় মুদির দোকান আবার যেসব সুপার শপে ডিসকাউন্ট দেয়, এখান থেকে যদি আমরা অল্প আয়ের মানুষেরা বাজার করি, তাহলে কিন্তু আমাদের কম বাজেটের মধ্যেই দেখা যায় সব কিছু কেনাকাটা হয়ে যায়। আমি সবসময়ই আমার শুকনো বাজারগুলো বড় মুদি দোকান থেকে অথবা যে সুপার শপে দেখি ছাড় চলছে বা ডিসকাউন্ট দিচ্ছে, ওখান থেকেই করে থাকি। এতে করে আমার অনেকটাই সেভ হয়। এভাবেই আমি সবসময় আমার সংসারের জন্য শুকনো বাজারগুলো করে থাকি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের যেহেতু চালটা কিনে খেতে হয় না, আমরা গ্রামের বাড়ি থেকে এনেই চাল খাই। অন্যান্য যে যাবতীয় শুকনো বাজারগুলো আছে এখানে কিন্তু সেগুলোই করে নিয়েছিলাম। তো এখানে ৩ প্রকারের ডাল কিনেছি। মুশারির ডাল, তারপরে হচ্ছে খেসারির ডাল, মাষের ডাল, ছোলা ছিল। তো আমি বাজার করার আগে সবসময় যে জিনিসটা করি সেটা হচ্ছে একটা লিস্ট করে নেই, কোন জিনিসটা আমার আর নেই সেই জিনিসটাই লিখে রাখি।
লিস্ট করে যদি বাজার করা হয় তাহলে দেখবেন অল্প বাজেটে খুব সুন্দর করে সংসারের সমস্ত জিনিস কেনা হয়ে যায়। আর লিস্ট ছাড়া যদি বাজার করতে যান দেখবেন অনেক অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়ে যায়। বাসায় কোনটা আছে নেই এই জিনিসটা আমরা খেয়াল না করে অনেকেই লিস্ট ছাড়া বাজার করি। এক্ষেত্রে দেখা যায় আমাদের মতো যারা অল্প আয়ের মানুষ আছে তাদেরকে অনেক সময় কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়তে হয়। লিস্ট ছাড়া বাজার করলে যেটা হয় অনেক সময় দেখা যায় ঘরে এই জিনিসটা আছে তারপরেও কিনে আনা হয়েছে, তো বাড়তি হয়ে যায় জিনিস। আবার অনেক সময় প্রয়োজনীয় জিনিসটা কেনার সময় দেখা যায় আমাদের কাছে কোনো টাকা থাকে না, কারণ যেহেতু আমরা অল্প আয়ের মানুষ আমাদের একটা লিমিট আছে, লিমিটের মধ্যে চলতে হয়। তো সেই লিমিটটা যদি আমরা ক্রস করে ফেলি তাহলে কিন্তু আমাদের চলাটা অনেক কষ্ট হয়ে যায়। সেই লিমিটটা যাতে ক্রস না হয় আর কষ্ট যাতে না হয় এর জন্যই কিন্তু সব সময় আমি লিস্ট করে আমার সংসারের বাজারগুলো করে থাকি। চাইলে কিন্তু আপনারাও এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। যারা নতুন সংসার করছেন বা যারা এভাবে লিস্ট করে বাজার করেন না তাদের জন্যই শুধু আমার এই কথাটা বলা। হিসেব করে চলা মানে কিপটামি না। কিপটামি একটা জিনিস, হিসেব করে চলা কিন্তু আরেকটা জিনিস। আপনি যদি অল্প আয়ের মধ্যে হিসেব করে চলেন দেখবেন কখনোই আপনি কোনো জায়গায় গিয়ে ঠেকবেন না। আপনার যদি একবার এই হিসেবের অভ্যাসটা বা নেশাটা হয়ে যায় তাহলে দেখবেন আপনি কখনোই আর হিসেব ছাড়া চলতে পারবেন না। ছোট্ট একটি অভ্যেস হিসেব রাখা বা হিসেব করে চলা, এই জিনিসটা আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেয়। এই ছোট্ট একটি অভ্যাসের কারণে আমাদের এবং আমাদের সন্তানদের ভবিষ্যতে একটি স্বস্তির জায়গা তৈরি করে। আমি কিন্তু এখানে এক এক করে সব কিছু রিফিল করে নিচ্ছিলাম, চিনি, ডাল সব কিছু কিন্তু রিফিল করে নিচ্ছিলাম। তো ডালের জারগুলোতে ডাল ঢেলে বাদবাকি ডালগুলো কিন্তু আমি স্ট্যাপলিং করে একটা বক্সে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু আমি এই বক্সটা ধরে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে ডাল রাখলে কিন্তু বছরের পর বছর ভালো থাকে। ছোলা অথবা ডাল বা ছোলার ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল, এগুলো যদি বাইরে রাখা যায় দেখবেন সপ্তাহ না ঘুরতেই এগুলোতে এক প্রকার পোকা ধরে ডালগুলো নষ্ট হয়ে যায়, ওগুলো আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তাই আমি যেটা করি সবসময়ই ডালগুলো নর্মাল ফ্রিজে রেখে দেই, এতে করে ডাল অনেক দিন ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। খেজুরের যে গুড় এনেছিলাম পাটালি, ওটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। গুঁড়ো কিন্তু বাইরে যদি থাকে অনেক দিন তাহলে নষ্ট হয়ে যায় যত ভালো গুড়ই হোক। তো ফ্রিজে যদি রাখা যায় তাহলে কিন্তু গুঁড়ো দেখা যায় বছরের পর বছর থাকে। গুড়, সেমাই, তারপরে ব্রেড ক্রাম্ব এগুলো কিন্তু আগের আনা। তো এগুলো একটু গুছিয়ে রাখলাম, উপরের দিকে রাখলাম। তো এইভাবে যদি বক্সে করে শুকনো জিনিসগুলো রাখা যায় তাহলে দেখবেন প্রয়োজনের সময় খুব তাড়াতাড়ি পাওয়া যায়। খেজুরটা আর বক্সে ঢালবো না, এভাবেই যে বক্সে আছে ওটাতেই রেখে দেব। আমার যেহেতু একটা ফ্রিজ, এইরকম বক্স যদি রাখি দেখা যায় ফ্রিজে জায়গাই থাকে না। তো আপনাদের ভাইয়া অনেক সময় দেখা যায় তুমি তো পারলে মনে হয় বিছানার চাদরটাও ফ্রিজে রাখবে, ফ্রিজে যে কোনো কিছু রাখবো সেটার জায়গাই পাওয়া যায় না। এরকম ফ্রিজ যদি তোমাকে আরও ২টা কিনে দেই তারপরও আমি কোনো কিছু রাখার জন্য জায়গা পাবো না, সব ফ্রিজ ভরা থাকবে। আমার আব্বাকেও মাঝে মাঝে এরকম কথা বলতে শুনি। মাঝে মাঝে তো বলবে এরকম ঘর যদি আরও ২-৩টা তোমার আম্মাকে দিয়ে দিই তারপরেও দেখা যাবে সব ঘরে সব জিনিস দিয়ে ভরে ফেলেছে, কোথাও কোনো জায়গা নেই। তো যখন আপনাদের ভাইয়া আমাকে এই কথাটা বলে তখন কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বলি, তুমি তো দেখি তোমার শ্বশুরের মতো কথা বলো। আমার আব্বা তো এরকম মাঝে মাঝে আম্মাকে বলে। বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে আর কিন্তু ক্যামেরাটা অন করিনি, একদম বিকেলে দিকে। তো আপনাদের ভাইয়ার একটা ফোন কেনা খুব জরুরি ছিল, ওনার ফোনটা অনেক দিন যাবৎ নষ্ট হয়ে গিয়েছে। কিনবো এরকম করতে করতে বছর পার করে দিয়েছে। তো তারপরে যখন একদম কিনবো এরকম ডেট ফিক্সড করেছে যে কিনতেই হবে, তো তখনই কিন্তু এই যে ফোনের দোকান সব বন্ধ ছিল। ফোন নিয়ে যেন কি ঝামেলা হয়েছিল, যার জন্য কিনতে পারছিল না। কয়েকদিন মার্কেট দিয়ে ঘুরে এসেছে তারপরেও কিনতে পারেনি। তো অবশেষে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু ফোনটা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ফোন কিনেছে এই খুশিতে আপনাদের ভাইয়া আমাকে আর মেয়েকে বলেছিল তোমরা কে কী খাবে বলো, তোমাদেরকে খাওয়াবো। তো আমি তো প্রথমেই বলেছিলাম আমি কিছু খাবো না। তো মেয়ে বলেছে ফুচকা খাবে, তার জন্য ফুচকা কিনে বাসায় নিয়ে আসা হয়েছে। ফুচকাটা খাওয়ার পরে এত বাজে রকমের অভিজ্ঞতা হয়েছে সেটা আর কি বলবো। যে কয়টা খাবারই ওই দিন কিনে আনা হয়েছিল, ছোলা, পুরি আর হচ্ছে ফুচকা, সবগুলোই একদম বাজে ছিল। টাকা দিয়ে যেহেতু এনেছি ফেলে তো দেওয়া যাবে না, খেতে হবে। তো খেয়ে নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে বলছিলাম আজকে যে খাবারগুলি খেলাম, যেরকম বাজে খাবার খেয়েছি এর মতো বাজে খাবার এর আগে কখনো খাইনি। তো আজ কিন্তু এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।